বাংলা পঞ্জিকা বর্ষের প্রথম মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ আজকে সকলকে শুভ নববর্ষ 1432। আমরা হাঁটি হাঁটি পা পা করে 1432 বছর আমরা অতিক্রম করেছি এই বাংলা সনের। বাংলা বর্ষ তথা বাংলা সন, বাংলা পঞ্জিকা বর্ষ ইতিহাস, ঐতিহ্য, আমাদের বাঙালি সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ। আমরা সমস্ত বাঙালিরা, সমস্ত বাংলাদেশিরা চেষ্টা করি আমাদের এই সংস্কৃতির অংশ, ঐতিহ্যের অংশ হিসেবে বাংলা বর্ষকে উদযাপন করার। বা বাংলা বর্ষ এবং বাংলা পঞ্জিকা বর্ষ গঠন বা বাংলা পঞ্জিকা বর্ষ কখন শুরু হয়েছে সেটার একটা ইতিহাস রয়েছে দীর্ঘ। অনেক ঐতিহাসিকদের মতে বাংলা পঞ্জিকা বর্ষ আসলে শুরু হয় যখন মুঘল শাসন ছিল, মুঘল শাসনের সময়, অর্থাৎ মুঘল সম্রাট আকবর প্রথম বাংলা সনে প্রবর্তন করেন, সেটা 1584 সালে। ফসলি সন অর্থাৎ ফসলি সনের সাথে মিল রেখে বাংলা সন, বাংলা সৌরবর্ষ এবং হিজরি সনের সাথে সামঞ্জস্য রেখে বাংলা বর্ষ অর্থাৎ বাংলা পঞ্জিকা বর্ষ চালু করা হয় এবং সেটা 1584 সালের দিকে তৎকালীন মুঘল সম্রাট আকবর প্রথম এই বাংলা সনে প্রবর্তন করেন বলে অনেক ঐতিহাসিক এবং অনেক নির্ভরযোগ্য তথ্য মধ্যে সেটি প্রমাণিত হয়েছে। যদিও অনেক ঐতিহাসিকরা মনে করেন বাংলা সনের প্রবর্তন হয়েছে রাজা বিক্রমাদিত্যের সময়, খ্রিস্টপূর্ব সময়ে। আবার অনেকে বলেছেন লক্ষণ সেন এই বাংলা সনের প্রবর্তন করেন, তবে সেক্ষেত্রে কিন্তু স্ট্রং কোনো এভিডেন্স বা তথ্য বা ভিত্তি পাওয়া যায় না। প্রথম যে ঐতিহাসিক খুব স্ট্রং এবং শক্তিশালী রেফারেন্স হচ্ছে ইতিহাসের, সেটা হচ্ছে সম্রাট আকবর প্রথম বাংলা সনে প্রবর্তন করেন এই বাংলা সভাতে। অর্থাৎ ফসল তোলার সময় কৃষকরা যখন ফসল তুলে তাদের খাজনা আদায়ের সুবিধার্থে ফসলি সন হিসেবে বাংলা সনে প্রবর্তন করা হয় এবং সেটা তৎকালীন সৌরবর্ষ এবং হিজরি বর্ষের সাথে সামঞ্জস্য রেখে বাংলা বর্ষ অর্থাৎ বাংলা পঞ্জিকা বর্ষ প্রথম চালু করা হয় এবং সেটা 1584 সালে ঐতিহাসিকরা বলেছেন সম্রাট আকবরের উপদেষ্টা ফতেহুল্লাহ, উনি সম্রাট আকবরের পরিষদের একজন উপদেষ্টা ছিলেন, তাকে এই বাংলা পঞ্জিকা বর্ষ চালুর দায়িত্ব প্রদান করা হয়। তো আসলে বাংলা পঞ্জিকা বর্ষে আসলে কী করা হয়? বাংলা পঞ্জিকা বর্ষে সাধারণত যে প্রথম দিন সমস্ত কৃষক এবং সমস্ত কৃষকরা সাধারণত বাংলা সুবাতে যখন জমিদারি প্রথা ছিল, অর্থাৎ পার্মানেন্ট সেটেলমেন্টের যে একটা ব্যবস্থা ছিল, জমিদারি প্রথা ছিল, সেই জমিদারি প্রথার সময় আসলে এই বাংলা নববর্ষের প্রথম দিন বাংলার সমস্ত কৃষক, সমস্ত মেহনতি মানুষ, কৃষক তাদের সমস্ত পুরো বছরের খাজনাগুলো ওই দিন তারা প্রদান করতেন তাদের জমিদারের কাছে। এবং এই বাংলা নববর্ষের প্রথম দিন আসলে আমাদের বাংলার যে আপামর খেটে খাওয়া মানুষ, অর্থাৎ মেহনতি মানুষ তথা কৃষক শ্রমিক যারা ছিলেন, যারা সমাজের প্রান্তিক জনগোষ্ঠী ছিলেন, সমাজের প্রান্তিক মানুষ ছিলেন, তাদের জন্যে এই বাংলা নববর্ষের প্রথম দিন আসলে কোনো উৎসবের দিন ছিল না। তাদের জন্য ছিল একটা আতঙ্কের দিন, তাদের জন্য ছিল একটা বেদনার দিন, কারণ পুরো বছরের সমস্ত খাজনা এই দিন তাদেরকে পরিশোধ করতে হতো এবং সেই পরিশোধ করতে গিয়ে তৎকালীন জমিদার শ্রেণী বা অভিজাত শ্রেণী, এই বাংলার যারা অ্যারিস্টোক্র্যাট ছিল বা যারা জমিদার ছিল, তারা কৃষকদেরকে তথা প্রজাদেরকে কিছু মিষ্টিমুখ করাতো দয়া হিসেবে, দাক্ষিণ্য হিসেবে, বাট তাদের প্রতি তাদের কোনো সেরকম সহানুভূতি ছিল না। এখন আমরা বাংলা নববর্ষে খুবই জাঁকজমকপূর্ণভাবে, খুব আড়ম্বরপূর্ণভাবে আমরা বাংলা নববর্ষ উদযাপন করি, সেটা ঠিক আছে, বাট আমরা যে ইতিহাস যদি দেখি, ঐতিহ্য যদি, এটা হচ্ছে আমাদের বেদনার ইতিহাস, আমাদের সাংস্কৃতিক যে চিরায়ত একটি শোষণের যে বঞ্চনার যে ইতিহাস, সেটাকে কিন্তু এটাকে আসলে ইঙ্গিত করে। অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন বাংলার সমস্ত কৃষকরা, সমস্ত মেহনতি মানুষ, সমস্ত প্রান্তিক মানুষ জমিদারদের কাছে গিয়ে তাদের পুরো বছরের খাজনা পরিশোধ করতেন এবং এই খাজনা পরিশোধ করতে গিয়ে তৎকালীন জমিদার যারা ছিলেন বা যারা অভিজাত শ্রেণীর লোক ছিলেন, তারা তাদেরকে কিছু মিষ্টিমুখ করাতেন। এটাই ছিল আসলে, মূলত ছিল আসলে অভিজাত শ্রেণী এবং জমিদার শ্রেণীর এক ধরনের উৎসব। পরবর্তীতে কালক্রমে অর্থাৎ নানা পরিক্রমায় সময়ের স্রোতে বাংলা নববর্ষ উদযাপন বিভিন্ন আঙ্গিক লাভ করে, বিভিন্ন পরিসর, বিভিন্ন রূপ লাভ করে আমাদের সংস্কৃতির সাথে আসলে মিশে যায়।
যেমন আমরা সাধারণত আজকের যে বর্তমান সময়ের এই সমসাময়িক একবিংশ শতাব্দীতে এসে আমরা নানা ধরনের অনুষ্ঠান, নাচ, গান এবং নৃত্য থেকে শুরু করে, শোভাযাত্রা থেকে শুরু করে, সেলফি সেশন থেকে শুরু করে, ফটো সেশন থেকে শুরু করে নানা ধরনের আসলে আমরা উৎসব পালন করি। তো বেসিক্যালি আসলে এই নববর্ষের তথা বাংলা পঞ্জিকা বর্ষের ইতিহাস, ঐতিহ্য এবং এটা সাংস্কৃতিক যে রুট অর্থাৎ মূল, সে বিষয়টা আসলে আমরা জানার চেষ্টা করি না। আমরা সেটা বিষয়ে আসলে তেমন জানার আগ্রহ আসলে আমরা বোধ করি না। এই বাংলা পঞ্জিকা বর্ষটা আসলে কখন আসছে এবং বাংলা পঞ্জিকা বর্ষের আসলে মানে এটার মাহাত্ম্য কী ছিল এবং এটার ঐতিহ্য কী ছিল, সে বিষয়ে আসলে আমরা তেমনভাবে আসলে আলোকপাত করি না। আমরা শুধু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছু টিপিক্যাল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, গান, সঙ্গীত, ফটো সেশন এবং গ্রুপে গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে আমরা সেই উৎসব পালন করার চেষ্টা করি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়, এবং আনন্দ শোভাযাত্রারও কিন্তু একটা ইতিহাস রয়েছে। 1989 সালে যখন স্বৈরাচারের সাত সরকার ছিল, তখনই কিন্তু এই আনন্দ শোভাযাত্রার অর্থাৎ প্রতিবাদের রূপ হিসেবে, স্বৈর শাসনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের রূপ হিসেবে কিন্তু এই প্রথম আনন্দ শোভাযাত্রা হিসেবে চারুকলা থেকে কিন্তু সেই শোভাযাত্রাটি বের হয়। পরবর্তীতে 1996 সালে এসে আনন্দ শোভাযাত্রার সাথে মঙ্গল শব্দটি যুক্ত হয়, সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, অনেক কন্ট্রোভার্সি রয়েছে, এবং সেটা পরবর্তীতে এই মঙ্গল শোভাযাত্রা রূপে 1996 সালে শুরু হয়ে প্রায় গত বছর পর্যন্ত অর্থাৎ 2024 সাল পর্যন্ত, 24-এর পহেলা বৈশাখ পর্যন্ত সেটা মঙ্গল শোভাযাত্রা হিসেবেই চালু ছিল। এবং 1916 সালে এটাকে আবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করে। তো নানা ইতিহাস পরিক্রমা, নানা ঐতিহ্য, নানা সংঘাত, দ্বন্দ্ব, বিতর্ক সব কিছুকে নিয়ে আসলে বাঙালি ঐতিহ্যের একটি সংস্কৃতির একটি অনুষঙ্গ পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ। কিন্তু বাংলা নববর্ষের যে মূল স্পিরিট বা মূল চেতনা সেটা হচ্ছে আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে, আমাদের মজলুম যে জনগোষ্ঠী রয়েছে, এবং সমাজের খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে, কৃষক শ্রমিক মানুষগুলো রয়েছে, তাদের প্রতি যে সহানুভূতির যে জায়গাটা, সেই জায়গাটা আসলে আমরা সবাই ভুলে গিয়ে নানা ধরনের বিলাসী এবং এক ধরনের হাইপার রিয়ালিটি সৃষ্টি করার চেষ্টা করি। তো আমার মনে হয় আসলে আমাদের উচিত আমাদের মূল চেতনায় ফিরে যাওয়া, মূল ইতিহাস ঐতিহ্যকে ধারণ করা এবং মূল ইতিহাস ঐতিহ্য জানা। এবং সেই 1584 সালে যখন বাংলা প্রথম নববর্ষ বাংলা পঞ্জিকা বর্ষ চালু হয়, তখন থেকে আজ অবধি বাংলার ইতিহাস, বাংলার মুসলমানদের ইতিহাস এবং এই অঞ্চলের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের যে সমন্বিত যে চেতনা, সমন্বিত যে আদর্শ এবং সমন্বিত যে সামাজিক যে সেতুবন্ধন, মেলবন্ধন, তার যে ঐতিহ্য, সমস্ত কিছু আসলে জানার চেষ্টা করা উচিত। এবং পাশাপাশি আমরা বাংলা নববর্ষের যে মৌলিক যে চেতনা, আঙ্গিক রয়েছে, আবহ রয়েছে, সে আবহে বাংলা নববর্ষ উদযাপন করা উচিত। কারণ বাংলা নববর্ষ শুধু আমাদের পান্তা ইলিশের মধ্যে আসলে সীমাবদ্ধ থাকলে চলবে না। কারণ আমাদের যারা শ্রমিক রয়েছেন, আমাদের যারা কৃষক রয়েছেন, আমাদের খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছেন, তারা কিন্তু পান্তা হয়তো তারা প্রতিদিন খায়, বাট ইলিশ কিনে তাদের পান্তার সাথে ইলিশকে যোগ করা, এটা তাদের জন্য আসলে অলমোস্ট ইম্পসিবল, অর্থাৎ প্রায় অসম্ভব একটি বিষয়। তো তাদের জন্যে আসলে আমরা যারা সমাজের মধ্যবিত্ত শ্রেণীর যারা মানুষ রয়েছে, সমাজের অবস্থা সম্পন্ন, অর্থাৎ সমাজের যারা মোটামুটি সচ্ছল মানুষ যারা রয়েছে, তারা এই সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা যদি কিছু করতে পারি, তাহলে সেটা হবে আসলে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষের মৌলিক চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা সেই জমিদারদের অত্যাচার, নির্যাতন, জুলুম, পরবর্তীতে নানা শাসকদের স্বৈরাচারের, ফ্যাসিস্টের জুলুম, নির্যাতন সমস্ত কিছু সহ্য করে, সমস্ত কিছু ডিঙিয়ে, সমস্ত কিছু পার করে আমরা একটি নতুন বাংলাদেশে উপনীত হয়েছে। এবং সেই নতুন বাংলাদেশের নতুন সূচনায় এই বাংলা নববর্ষের শুরুতে, প্রারম্ভে দাঁড়িয়ে, এবং এই বাংলা নববর্ষের প্রথম মাসের প্রথম দিনে সবাইকে আবারও পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার আমার সকলের দিন
মহান রব্বুল আলামিন সুন্দর করুক, সফল করুক এবং আমাদের যারা সমাজের প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে, কৃষক, শ্রমিক, জনতা, খেটে খাওয়া মানুষ, প্রচণ্ড গরমে ঘর্মাক্ত মানুষগুলোর শান্তি ফিরে আসুক, তাদের যেন সচ্ছলতা ফিরে আসে, সেই প্রত্যাশা আমরা করতে পারি এবং সেই প্রত্যাশা করেই আমরা পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার সাথে মিল রেখে আমরা বলতে পারি, আসুন আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করি, নতুন বাংলাদেশ গঠন করি, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে আমরা একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণমুখী, একটু বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারি। সবাইকে ধন্যবাদ। শুভ নববর্ষ 1432।